আমি পড়ি ক্লাস 10-এ, আমার প্রিয় মানুষটি পড়ে অনার্স ফার্স্ট ইয়ারে। আমাদের দুজনের পরিচয় হয় আমার একটা ফ্রেন্ড থেকেই। আমাদের দুজনের পরিচয় হওয়ার পর আমাদের দুজনের 5 মাস রিলেশনশিপ চলতেছে। এর মাঝে আমার পরিবার আমার বিয়ের জন্য অনেক চাপ দিচ্ছে, আমাকে বলতেছে বিয়ে দিবে বিয়ে দিবে বিয়ে দিবে, মানে আমার মাথাটা পুরো খেয়ে ফেলতেছে। যাই হোক, অলরেডি আমাকে 2বার দেখতেও আসছে, তবে ছেলের পক্ষের আমাকে পছন্দ হয় নাই। আমার প্রিয় মানুষটি কিন্তু বেকার, সে পড়াশোনা করতেছে। সে আমাকে আগেই বলেছিল, দেখো আমি পড়াশোনা করতেছি, আমি কিন্তু অত টাকা পয়সা ইনকাম করি না, বাবা মা যা দেয় তা নিয়ে চলি, এই হলো আমার জীবন। আমি ওকে একটা কথাই বলছি, দেখো তুমি বেকার হলে কি হবে, তোমার এই বেকারের হাতটা ধরেই আমি সারাটা জীবন কাটাতে চাই, দেখবা একদিন তোমার অনেক টাকা পয়সা হবে, তুমি কোনো চিন্তা করো না। ও আমাকে মনে প্রাণে ভালোবাসে। এরপর ও আমাকে বলতেছে যে তাহলে কি আমি পড়াশোনা ছেড়ে দেব? পরে আমি বলতেছি না না, তুমি পড়াশোনা ছাইরো না, তুমি তার পাশাপাশি কিছু একটা করো। পরে বললো আচ্ছা ঠিক আছে। এরপর সে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ করতেছে, ফ্রিল্যান্সিং করতেছে, অনলাইন জগতে অনেক ধরনের অনেক কাজ করতেছে। ও আবার গ্রাফিক্সের কাজ জানে। সব মিলিয়ে ও অনলাইনে কাজ করছে অ্যান্ড পড়াশোনাটাও করতেছে। এখন আমি বলতেছি হ্যাঁ এবার ঠিক আছে, এবার তোমার সাথে সবকিছু পারফেক্টলি যাচ্ছে। এরপর আমি ওকে বলতেছি, দেখো তোমাকে প্রথম প্রথম আমি বলতাম না আমার বিয়ের জন্য আসলে, কারণ তখন তুমি আমাকে বলবা। রিলেশনশিপে গিয়েছি 5-6 মাস হলো না, ও এখনই আমাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে, এই কারণে তোমাকে বলে নাই। পরিবারের অনেক কথা শোনার পর আমি তোমাকে কিছুই বলতাম না। এক পর্যায়ে আমি পরিবারের এখন মায়ের খেয়েছি শুধুমাত্র বিয়েটা বসার জন্য। এখন কি আমি বাসায় প্রস্তাব দিব আমাদের সম্পর্কটার জন্য? পরে বলতেছে না না তুমি প্রস্তাব দিও না, তুমি 2 মাস পরে দিও। পরে 2 মাস পরে দেওয়ার পর আমার পরিবার মানবে না। আমার পরিবার আমাকে বলতেছে বেকার ছেলের হাত ধরছিস, এখন কি বলতেছিস আমাদেরকে এসব? না কিছুতেই দিব না। হ্যাঁ এটা মানি, পরিবার কখনো খারাপ চায় না, পরিবার সবসময় সন্তানের ভালো চায়। আসলে সন্তানের ভালো থাকাটাই কেড়ে নেয়, এটা সত্যি কথা। যাই হোক, একটা পর্যায়ে আমি বাবা মায়ের কোনো কথাই শুনলাম না। আমি আমার নিজের ডিসিশনে আমি আমার প্রিয় মানুষটার হাত ধরে আমি বাসা থেকে বেরিয়ে গেলাম। তার কারণ ওই দিন আমার মা আমার সাথে অনেক ঝগড়া করছে, শুধুমাত্র বিয়ে বসার জন্য আমাকে আমার মা বলতেছে তুই মরতে পারিস না, তুই এই জীবন কেন রাখছিস। অ্যান্ড এগুলো শুনে আমার অনেক বেশি খারাপ লাগছিল। পরবর্তীতে আমার লাস্ট ডিসিশন ছিল আমি ওর হাতটা ধরে চলে যাব, পরিবার শান্তি হয়ে যাবে, সবাই শান্তি হয়ে যাবে। এরপর আমি ওর হাতটা ধরে ওর কাছে চলে আসছি। ওর কাছে আসার পর আমি অনেক সুখেই আছি। অ্যান্ড আস্তে আস্তে ওর অনার্স মাস্টার্স সবই কমপ্লিট হলো। সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর ও স্কলারশিপে বাইরের দেশে পড়াশোনা করতে গিয়েছে। বাইরের দেশে পড়াশোনা করতে গিয়ে ও ওখানে পড়াশোনাও করতেছে, জবও করতেছে, সব কিছুই করতেছে। অ্যান্ড আমি কিন্তু দেশেই আছি তার বাবা মায়ের সাথে। একটা পর্যায়ে সে দুবাইতে একেবারেই সেটেল হয়ে গিয়েছে। ওখানে সে জব অ্যান্ড তার পড়াশোনা সবকিছু নিয়ে তার নাগরিকতা পেয়ে গিয়েছে। সব মিলিয়ে সে ওখানে সেটেল, মানে এখন সে মাস শেষে প্রায় 3 লক্ষ টাকার উপরে ইনকামই করে। ওর এত বেশি টাকা পয়সা হয়ে গিয়েছে। আমি জানতাম না একটা ছেলে বড়লোক হওয়ার পর একটা মানুষকে এভাবে ভুলে যাবে। আমি বাসায় আছি, একটা সময়ের পর দেখতেছি যে আমার হাজবেন্ড আমার শ্বশুর শাশুড়ির হাতে 2 লক্ষ টাকার মতো হাতে দিচ্ছে মাস শেষে। আমি এগুলো দেখে গর্ববোধ করি। একটা পর্যায়ে আমার হাজবেন্ড আমার সাথে কন্ট্যাক্ট অফ করে দিয়েছে। আমি ওকে বলতেছিলাম যে তুমি আমাকে এরকম অ্যাভয়েড করো কেন? এরপরও আমাকে বলতেছে এমনিতেই আমার হাতে সময় থাকে না, তো এই কারণে তোমাকে সময় দিতে পারি না, তুমি আমাকে ভুল বুঝবা না। আসল কথা হচ্ছে ওর এখন আর আমাকে ভালো লাগে না। ওই ছেলেটারই আমি বেকার থাকা অবস্থায় হাত ধরেছিলাম, আর ওই ছেলেটারই এখন 20 টাকা হওয়ার পর আমাকে ভুলে গিয়েছে। বিষয়টা আমার কাছে অনেক দুঃখজনক, নিজেকে আর মানাতেই পারছি না, এই কষ্ট আর কিছুতেই সহ্য করতে পারছি না। পরবর্তীতে আমি ওকে ডিরেক্টলি বলতেছি তোমার কি অন্য কাউকে ভালো লাগে? এরপর বলতেছে যাক তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমার বেকার থাকা অবস্থায় তুমি আমার পাশে ছিলা, এখন আমার যেহেতু অন্যজনকে ভালো লাগছে এখন তুমি বুঝতে পেরেছো, তাহলে তুমি কেন নির্দ্বিধায় নিজে চলে যাচ্ছ না? ও এখন তো তোমার অনেক টাকা হয়ে গিয়েছে, এই কারণেই তুমি এগুলো বলতেছো তাই না? পরে আমাকে ও বলতেছে আমি দেশে আসতেছি 1 মাস পর। পরে ও দেশে আসলো 1 মাস পর। দেশে আসার পর ও আমার সাথে তেমন একটা কথা বলে না, অলওয়েজ ভিডিও কল অডিও কল একটা মেয়ের সাথে পড়ে আসছে। ওই মেয়েটাকে আমি অনেক বুঝে বলছি আপু দেখেন ওকে আপনি অনেক ভালোবাসেন মানলাম, কিন্তু ওই ছেলেটার ওয়াইফ আমি। আজকে কত বছরের সংসার আমাদের, আমার হয়তো বা বাচ্চা কাচ্চা হয় নাই, হয়তো বা ও নেয় নাই বাচ্চা কাচ্চা, তার একমাত্র কারণ হচ্ছে ও নিজে সেটেল হয়ে বাচ্চা কাচ্চা নিবে বলছে। কই এখন তো ও বাচ্চা কাচ্চাও নিচ্ছে না, এবং ও এখন আপনার সাথে প্রেম প্রীতি শুরু করে দিয়েছে। প্লিজ বোন আপনি আমার সংসারটা ভাঙবেন না, আপনি ওকে ছেড়ে চলে যান। কিন্তু কে আর কার কথা শুনে?
তারা দুজন ভালোই সম্পর্কের মধ্যে আছে। একটা পর্যায়ে আমার শ্বশুর শাশুড়ি আমার এগেনস্টে চলে গিয়েছে। যাই হোক, তখন ভালোবেসে আমার কাবিনটা 15 লক্ষ টাকা দিয়েছিল। তখন আমার প্রিয় মানুষ বলতেছিল যে আমার এই বেকার হাতটা ধরে তুমি আমাকে বিয়ে করতেছো, আমি 15 লক্ষ টাকা কাবিন দিয়ে তোমাকে বিয়ে করব, যাতে আমি তোমাকে কখনো কোনোদিন না দিতে পারি, যাতে কখনো কোনোদিন এত টাকা আমার কাছে না হয়। তখন আমি ওর মুখটা চেপে ধরে বলতেছিলাম, দেখবা একদিন তুমি কোটিপতি হবা। আমার কথাটা ঠিকই বাস্তবে পূরণ হয়েছে, কিন্তু একটাই আফসোসের বিষয় হচ্ছে আমার ডিভোর্সের কথা চলে এসেছে এই বিষয়ের মধ্যে। যাই হোক, দুঃখজনক বিষয় হচ্ছে আমার হাজবেন্ড 15 লক্ষ টাকা আমাকে ক্যাশ দিয়ে আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। যখন বেকার ছিল তখন তার হাতটা ধরেছিলাম, এখন আমাকে লাত্তি মেরে বাবার বাড়িতে পাঠিয়ে দিছে ওই 15 লক্ষ টাকা দিয়ে। অ্যান্ড ওই মেয়েটাকে বিয়ে করে ওই দেশে ওই মেয়েটাকে নিয়ে চলে গেছে। ও অনেকটাই সুখে আছে, ও অনেক হ্যাপি আছে। অ্যান্ড মাঝে মাঝে আমার সাথে কথা বলতে চায়, তবে আমি বলি না। 15 লক্ষ টাকা এনে 10 লক্ষ টাকা আমি ব্যাংকে রাখছি, আর বাকি 5 লক্ষ টাকা আমার বাবা মাকে দিয়ে একটা কথা বলছি, কখনো কোনোদিন আমার মুখের দিকে তাকাই বলতে পারবা না যে আমি কেন বাবার বাড়িতে পড়ে আছি। শুধু আমাকে একটা রুম দিবা তোমাদের, আর কিছুই দেওয়া লাগবো না। আমার খাওয়া খরচ সবকিছু আমার নিজেরটা আমি নিজে চালাবো। তোমরা আমার এই 5 লক্ষ টাকা দিয়ে যা ইচ্ছা তাই করো, কখনো কোনোদিন শুধু আমাকে আঘাত দিয়ে কথা বলো না। এই কথা বলে বাবার বাড়িতে নিজের টাকা দিয়ে চলতেছি, নিজের মতো করে পড়ে আছি 4 দেয়ালের মধ্যে। অ্যান্ড যখন যেটা ভালো লাগে তখন সেটা করি। লাইফটা যাচ্ছে হতাশার মধ্যে দিয়ে। তবে আমি দোয়া করব আমাকে ঠকায় যাকে বিয়ে করছে তাকে নিয়ে অনেক সুখে থাকুক। অ্যান্ড মাঝে মাঝে আমার সাথে যখন কথা বলতে চায় তখন আমি বলি, ভাইরে তুই আমার সাথে আর কথা বলিস না, তুই আমাকে আর মেসেজ দিস না, তুই আমাকে আর কখনো কোনোদিন মনে করিস না। তার একটা কারণ হচ্ছে তুই একটা বাটপার, তুই একটা ছলনাময়ী ছেলে। এই হলো আমার জীবনের ছোট্ট একটা স্টোরি। আশা করবো তুমি টাইমলাইনে রেখে দিবে আমার স্টোরিটি। সবাই শুনুক, জানুক মানুষের জীবনেও এরকম ঘটনা ঘটে।